সেই গভীর রাতের নির্জন রাস্তায় একটা কাক পক্ষীও জেগে নেই। আর আমি হেঁটে চলেছি সেই মেয়েটির সন্ধানে। আমি নিশ্চিত জানি ও কিছু একটা রহস্য গোপন করেছে আমার কাছ থেকে। হাঁটতে হাঁটতে একটা ভাঙা ঝুপড়ি ঘরের সামনে এসে পৌঁছালাম। আনমনা হয়ে দাঁড়িয়ে আছি কয়েক মুহূর্ত। ঠিক তখনই আমার পেছনে কেউ বলে উঠল, এসেছেন বাবু? জানতাম আপনি আসবেন। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। ওর পিছু পিছু আমি এগিয়ে গেলাম সেই পরিত্যক্ত ঝুপড়িটার দিকে। ঘরে ঢুকতেই একটা কনকনে ঠান্ডা বাতাস এসে আমার চোখে মুখে ঝাপটা মেরে দিয়ে যায়। আলো আধারিতে চোখের সামনে যে দৃশ্যটা আমি দেখলাম তা দেখে শরীরটা আমার একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তারপর তারপর কি হলো দাদু? তারপর কি হলো সেটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 12 বছর আগের একদিনে। তখনও তুমি জন্মাওনি, বরং বলা ভালো তোমার জন্মের ঠিক কয়েকটা মাস আগেকার এই ঘটনা। তাই নাকি? কি হয়েছিল তখন, বলো না দাদু। আচ্ছা বেশ, শোনো তবে। বাইরে তখন মিশমিশে অন্ধকার, চারিদিক একেবারে নিস্তব্ধ। দাদু কিছু সময় বাইরের সেই অন্ধকারের দিকে তাকিয়ে কয়েক মুহূর্তের মধ্যেই যেন ফিরে গেল বেশ কিছু বছর আগের তার জীবনে ঘটা সেই দুর্লভ অভিজ্ঞতার দিনে। তখন আমি সরকারি ডাক্তার হিসাবে বদলি হয়েছিলাম উত্তর 24 পরগনার কদমতলা গ্রামীণ হাসপাতালে। আর এটাই ছিল আমার চাকরি জীবনের শেষ বদলি। হাসপাতালের পাশেই একটা ভাড়া বাড়ি খুঁজে নিয়ে থাকতে শুরু করলাম। আমার একমাত্র মেয়ে শ্যামলী, মানে তোমাদের মা, তখন গর্ভবতী। তুমি তখন তার গর্ভে। কয়েকটা দিনের জন্যই তখন তোমার মা আমাদের কাছে বেড়াতে এসেছে। একদিন সন্ধেবেলায় আমরা সবাই ঘরে বসে চা মুড়ি খাচ্ছি আর তোমার মায়ের সাথে 7-5 গল্প করছি। শোন মা শ্যামলী, আমাকে কালকে হাসপাতালের একটা দরকারি কাজে হবিবপুরের ওদিকে যেতে হবে। তোর জন্য কিছু আনতে হবে মা। কি খেতে মন চাইছে আমারে বল? কদিন ধরে না খুব ফুচকা খেতে মন চাচ্ছে বাবা। মা তো এই অবস্থায় আমায় ঘরের বাইরে বেশি দূর যেতে দেয় না, আর ফুচকা খেতে তো অনেক দূর যেতে হবে। কাছাকাছি তো কোনো ফুচকাওয়ালা বসেও না। আর বাবা, তুমিও কাজে এত ব্যস্ত থাকো, তাই তোমাকেও আর বলা হয়ে ওঠেনি। তুমি তাহলে নিয়ে এসো না বাবা ফুচকা, স্টেশন থেকে ফেরার পথে যদি পাও। ও মা, তা তুই এই কথাটা আমাকে আগে বলতে পারতিস, আমি আগেই তোর জন্য ফুচকা নিয়ে আসতাম। আচ্ছা বেশ বেশ, কাল ফেরার পথে অনেক ফুচকা নিয়ে আসবো আমি তোর জন্য। ঠিক আছে মা। একেবারে ভুলে গেছিলাম গো বাবা। বেশ বেশ ঝাল ঝাল করে বানাতে বলবে কেমন? আর আর তেঁতুল জলটা একটু বেশি করে এনো বাবা। শ্যামলীকে কথা দিলাম বটে যে ওর জন্য ফুচকা নিয়ে আসবো, কিন্তু এদিকে কদমতলায় এই ফুচকা নিয়ে যে কয়েকটা মাস ধরে একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে তা তখন বললাম না তোমার মাকে। কি কি গন্ডগোল দাদু? কদমতলার এদিকে ওদিকে বেশ কয়েকজন ফুচকাওয়ালা ফুচকা নিয়ে বসত। বেশ ভালোই বিক্রি ছিল ওদের সবার, কিন্তু কিছুদিন হয়েছিল তারা আর
বসছিল না। বেশ একটা আতঙ্ক যেন তৈরি হয়েছিল তাদের মধ্যে। ঘটনা হলো, যে বা যারাই ওখানে ফুচকা খেতে যাচ্ছে তারাই উধাও হয়ে যাচ্ছিল। আর নয়তো এমন কিছু একটা তারা দেখছিল যা দেখার পর থেকে তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিল। কিন্তু তারা ঠিক কি দেখছিল সেটা কোনোভাবেই তখন বলতে পারছিল না। কথা বলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলছিল ওরা। সে কি গো দাদু, এমন এমন আমার হয় নাকি? হ্যাঁ গো দাদু ভাই, হয়। ঠিক তার 1 সপ্তাহ আগেই ঘটেছিল এমনই একখানা ঘটনা। সেটা ছিল একটা ঝোড়ো হাওয়ার বিকেল। শুকনো পাতার সাথে ধুলোর ঝড় শুরু হয়ে গিয়েছিল আগে থেকেই। ইছাপুরের অলি গলি রাস্তা দিয়ে একজন ফেরিওয়ালি হেঁটে চলেছে, মাথায় ঝাঁকা ঝুড়ি নিয়ে। তার ঝাঁকায় ভরা ফুচকা। ফুচকা, ফুচকা নেবে গো ফুচকা, ফুচকা, ফুচকা নেবে গো ফুচকা, ঝাল ঝাল তেঁতুল চালের স্বাদে 10 টাকাতে 8টা ফুচকা নেবে গো ফুচকা। কিছুক্ষণ হাঁক ডাকের পর সেই ফুচকাওয়ালি ফুচকার ঝাঁকাটা রাস্তার পাশে নিয়ে গিয়ে দাঁড় করালো। আসুন আসুন বাবুরা, খেয়ে যান ফুচকা, 10 টাকাতে 8টা ফুচকা পাবেন, যত খুশি খান। সেই আওয়াজ পেয়ে, বিশেষত 10 টাকাতে 8টা ফুচকার কথা শুনে দুটি লোক সেখানে এক প্রকার ছুটেই এলো। আরে আরে, এই ঝড়ের সন্ধ্যায় ফুচকা, চল খাবি নাকি? হ্যাঁ রে, আজকালকার বাজারে 10 টাকায় 8টা ফুচকা দিচ্ছে, এ তো ভাবনার বাইরে। চল খেয়ে আসি। ঠিক তো, চল চল তাহলে। হাস তো 100-2 টাকার ফুচকাই সাজিয়ে দেবো। আরে আমি তো ভাবছি বাড়িতেও বেশ কিছু ফুচকা নিয়ে যাব, কালকেও খাওয়া যাবে। এরপর ওই লোক দুটো সেখানে গিয়ে দেখে বেশ কিছু মানুষ তখন দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। বাবা, এখানে তো বেশ ভিড়। আমরা এখানে কাজের জন্য এসেছি, তাই জানি না এখানে তো ফুচকার বেশ ডিমান্ড। ওরা এগিয়ে গিয়েও কেমন যেন থমকে দাঁড়ালো। লোক দুটো কাছে গিয়ে দেখে ফুচকাওয়ালির শরীরটা পুরো ফ্যাকাশে, আর চেহারাটা কঙ্কালসার রোগা। এই এই বলাই, দাঁড়া দাঁড়া, ওই মেয়েটার চেহারাটা কেমন অদ্ভুত না? তাই তো আমি ভাবছি রে, মনে হচ্ছে ওর শরীরে কোনো অসুখ আছে, এই জন্যই ওরকম শরীরের অবস্থা। হ্যাঁ রে, এই জন্যই মনে হচ্ছে এত কম দামে ফুচকা বিক্রি করছে, তাও আবার একটা মেয়ে। বুঝতে পারছিস না, অন্যরকম কিছু ব্যাপার আছে। চল চল, খেতে হবে না, এখান থেকে চল, চলে যাই। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, চল চল। কি হলো বাবুরা, চলে যাচ্ছেন কেন? ফুচকা খাবেন না? না না, তোমার কাছে ফুচকা খাওয়া যাবে না। তোমার কিছু রক্ত কাজে মনে হচ্ছে, ওই তোমার হাতের ফুচকা আমরা খাবো না। হ্যাঁ হ্যাঁ, তোমার নিশ্চয়ই কোনো রোগ ভোগ আছে শরীরে, নয়তো অত কম টাকায় তুমি ফুচকা দিচ্ছ। আমরা খাবো না তোমার ফুচকা। লোক দুটোর এইসব কথা শুনে ফুচকাওয়ালি মেয়েটা ওদের দিকে তাকালো, আর তাকানো মাত্রই ওর শরীর ধীরে ধীরে বদলে যেতে থাকলো। বেরিয়ে এলো এক ভয়ঙ্কর চেহারা। ওর চোখ দুটো দিয়ে যেন ক্রোধের আগুন ধক ধক করে জ্বলতে লাগলো। একটু সময় পর লোক দুটো খেয়াল করলো, যারা এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল তাদের চেহারাও কোনো অদৃশ্য শক্তির বলে যেন বদলে যেতে থাকলো। জীবন্ত কোনো মানুষ নয়, বুঝে গেল ওরাও ছায়া মূর্তি।
নিমেষের মধ্যেই সেই ছায়া মূর্তিগুলো ওই লোক দুটোকে ঘিরে ধরে। এই 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 কারা, তোমরা কারা? হ্যাঁ, আমাদের এরকম ঘিরে ধরলে তোমরা কারা? সে ছেড়ে দিন, আমাদের অন্যায় হয়েছে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাদের। এরপর লোক দুটোর চিৎকার অন্ধকার আকাশে মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। কয়েক মুহূর্তের অপেক্ষা, শুধু পড়ে থাকলো দুটো ব্যাগ আর দুটো ছাতা। কিন্তু সে ঘটনাটার কথা তখন আমি জানতুম না। এসব জেনেছি অনেক দিন পরে রিমির কাছ থেকে। রিমি? দাদু, রিমিকে? রিমি রিমি তো সেই ফুচকাওয়ালি। কিন্তু কিন্তু ও তো একটা ভয়ঙ্কর ভূত, যে যে সব মানুষের প্রাণ নিয়ে নেয়। রিমির কথা জানতে হলে তোমাদের আজকের গল্পটা খুব খুব মন দিয়ে শুনতে হবে। আচ্ছা আচ্ছা, শুনবো। তুমি বলো না দাদু, বলে না রিমির গল্প। শোনো তবে মন দিয়ে, আমি বলছি। পরের দিন হবিবপুর থেকে কাজ সেরে ফিরতে অনেকটা রাত হয়ে গেল। কদমতলা স্টেশনে যখন আমি নামলাম তখন রাত 8টা পেরিয়েছে। আহ না, অনেকখানি রাত হয়ে গেল আজ। সমস্ত কাজ সারতে এতখানি যে দেরি হবে তা ভাবতে পারিনি। মেয়েটা আমার ফুচকা খেতে চেয়েছিল, এখন তো একমাত্র স্টেশন চত্বরেই ফুচকা পাওয়া যাবে। দেখি গোটা কদমতলায় যে কি হয়েছে। মেয়েটা এই গর্ভবতী অবস্থায় মুখ ফুটে আমার কাছে ফুচকা খেতে চাইলো। 2 দিন পরে সেই তো আবার শ্বশুর বাড়ি ফিরে যাবে। এখন বাপ হয়ে এই সামান্য জিনিসটা যদি না খাওয়াতে পারি, না, মনটা বড্ড খারাপ লাগছে। আর ওদিকে গিন্নি ভাববে আমি বুঝি কাজের মধ্যে থেকে মেয়ের জন্য ফুচকা আনার কথাটা ভুলে গিয়েছি। আমি নিজের মনে 7-5 ভাবছি। ঠিক তখনই স্টেশনের পাশ দিয়ে যে সরু কাঁচা রাস্তাটা বাদিক ধরে চলে গেছে, ওদিক থেকে কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পেলাম। হা হা, কি দারুণ স্বাদ! আমাকে আমাকে আর 5টা দাও, আমাকে আর 10 টাকা দাও। যেন খেয়েই যাই এই মনে হচ্ছে। আরে, এদিকে কোনো খাবারের দোকান আছে মনে হচ্ছে। কি বিক্রি হচ্ছে ওখানে এটা জানার আগ্রহ নিয়ে আমি এগিয়ে গেলাম। কিছুটা এগিয়েই চাঁদের আলোতে আমি যা দেখলাম তা দেখে আমার মনটা একেবারে নেচে উঠল। আরে, এই যে ফুচকার দোকান, এখানেও যে একটা ফুচকার দোকানের আমি সন্ধান পেয়ে যাব তা তো আশাই করিনি। বারে বাহ, বারে বাহ। দেখলাম কিছু মানুষ দোকানটির আশেপাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। সময় নষ্ট না করে আমি এগিয়ে গেলাম সেই ফুচকার দোকানের দিকে। দোকানটার কাছে গিয়ে বেশ অবাক হলাম আমি। দেখলাম ফুচকা বিক্রি করছে একটা মেয়ে। বেশ ভালো লাগলো এটা ভেবে যে যেখানে অন্যান্য ফুচকাওয়ালারা কোনো এক অজানা ভয়ে বিক্রি বাটা বন্ধ করে ঘরে বসে আছে, সেখানে একটি মেয়ে ভয়কে জয় করে দোকান খুলেছে। মেয়েটা বেশ অল্প বয়সী, বয়স 20 বা তার আশেপাশে হবে। চাঁদের আলোতে দেখলাম মেয়েটার গায়ের রংটা কেমন যেন ফ্যাকাশে ধরনের, আর চেহারাটাও খুব হাড় জিরজিরে কাঠির মতো। আহা, বড্ড দরিদ্র ঘরের মেয়ে বুঝি। যাক, তাহলে ওর কিছু সাহায্য হবে আমি ফুচকা নিলে। এত রাতে
আপনি এখানে কেন বাবু? আজকাল তো কদমতলার পথে রাত বিরেতে কেউ বেরোয় না, আপনি জানেন না? সকলেই ভয় পাচ্ছে, কে যেন একটা ঘুরে ঘুরে বেড়ায় রাতের পথে। হ্যাঁ মা, তা শুনেছি বটে। আসলে আমার মেয়ে সন্তান সম্ভবা, বুঝলে? ও আমার কাছে এসেছে আর ফুচকা খেতে চেয়েছে। জানোই তো মা, এই সময় মেয়েদের এইসব কিছু খেতে একটু মন চায়। ও, তাহলে আপনি ফুচকা কিনতে এসেছেন? হ্যাঁ, তাই বই কি। তুমি এক কাজ করো, 100 টাকার ফুচকা আমাকে প্যাকেট করে দাও। আর হ্যাঁ, টক জলটা একটু বেশি করে দিও তো মা। ঠিক আছে, আপনি যখন মেয়ের জন্য ফুচকা কিনতে এসেছেন, আমি ফুচকা দিচ্ছি। কিন্তু তারপর এখানে আর বেশিক্ষণ দাঁড়াবেন না বাবু। যত তাড়াতাড়ি পারবেন এখান থেকে চলে যান। এই নিন আপনার ফুচকা, আমি ভালো করে প্যাকেটে ভরে দিয়েছি। মানে তোমার কথা ঠিক বুঝলাম না, তুই কি বলতে চাইছো বলো তো? আপনি বুঝবেন না এসব, আর যত না বোঝেন ততই ভালো। সময় হয়ে এলো, বাতাসে নোনা ধরা গন্ধ পাচ্ছেন না? কই, আমি তো কিছু। আচ্ছা, তুমি বলছো রাত নামলেই বিপদ আসে, কিন্তু তুমি একা একটা মেয়ে হয়ে এখানে ফুচকা বিক্রি করছো, তোমার ভয় করে না? না বাবু, আমার কাকে ভয় থাকবে? আমাকেই তো সবাই। না, এখন থাক ও কথা। আসলে এইসব আমার চেনা এলাকা, আমার নিজেরই এলাকা। এখানে আমাকে কেউ কিচ্ছু বলে না। আমার আগে এখানে বাবা ফুচকা বিক্রি করতো। বাবার তৈরি ফুচকার স্বাদ ছিল অতুলনীয়, সবসময় ভিড় লেগে থাকতো এখানে। কিন্তু একদিন বাবার কঠিন অসুখ ধরা পড়ল। বাবা আর এখানে ফুচকা বিক্রি করতে পারতো না। কদমতলা গ্রামের যে মানুষেরা বাবার হাতের ফুচকা খাওয়ার জন্য ছুটে আসতো, তারা কেউ বাবার খবরটুকু নিতে আসেনি। কিন্তু আমার বাবার আমি ছাড়া কেউ ছিল না। কিন্তু বাবা যখন অসহায় হয়ে পড়ল, তখন আমি ফুচকা বিক্রির কাজ শুরু করি। ব্যাস, এই আমার গল্প। আমার খুবই খারাপ লাগলো মেয়েটার কথা শুনে। মনে হলো আমি তো একজন ডাক্তার, যদি কোনো উপকার আমার দ্বারা হয় সেই ভেবে আমি ওকে জিজ্ঞেস করলুম। আচ্ছা, এখন তোমার বাবা কেমন আছেন? আপনি তো ডাক্তার, তাই না বাবু? হ্যাঁ, কিন্তু তুমি এটা কি করে জানলে? আমরা সব জানতে পারি বাবু। আচ্ছা বাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অন্য মানুষের থেকে অনেকটা আলাদা। আমার একটা উপকার আপনি করতে পারবেন? আমার বাড়িতে একবার যেতে পারবেন? তাহলে আমার বাবাকে। হ্যাঁ হ্যাঁ মা, নিশ্চয়ই, কেন পারবো না। তা তোমার বাড়ি কোথায়? আর তোমার নামটাও তো আমার জানা হলো না। আমার নাম রিনি, আর আমার বাড়ি প্রভাস পল্লীতে। ওই যে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তা ধরে সোজা চলে গেলে একেবারে শেষ বাড়িটা আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি 2-3 দিনের মধ্যেই তোমার বাড়ি গিয়ে তোমার বাবাকে একবার দেখে আসবানি, ঠিক আছে? বাবাকে তো দেখবেনই, আর আসলে আরও কিছু দরকার আছে আপনার সাথে, সেটা আমাদের বাড়ি এলেই জানতে পারবেন আপনি। এই বলেই রিনি অদ্ভুত এক দৃষ্টিতে অন্ধকারের দিকে চেয়ে থাকে। আচ্ছা বেশ, আজ আমি আসি রিনি, পরে আবার নিশ্চয়ই আসবো তোমার কাছে ফুচকা খেতে, কেমন? আসুন বাবু, সাবধানে যাবেন। সেই নোনা গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। ওদের সবার আসার সময় হয়ে গেছে।
আর দেরি করবেন না, নিজের বাড়ি ফিরে যান সোজা। ও গিন্নি, গিন্নি, দরজাখানা খোলো, আমি এজি। কে? ও, তুমি এসো। ও মা, এত দেরি হলো যে তোমার, এদিকে আমি চিন্তায় চিন্তায় মরি। হ্যাঁ গো, আজ বিস্তর কাজ ছিল। আর এই নাও শ্যামলির জন্য ফুচকা। ও মা, এনেছো? অনেকক্ষণ মেয়েটা অপেক্ষা করেছে, নাও ওকে দিয়ে এসো। ফুচকা নিয়ে তখনকার মতো আমি বাড়ি ফিরে গেলাম বটে, কিন্তু মনটা যেন কেমন হান টান করতেছিল। রিমির শেষ কথাগুলো আমি ঠিক বুঝতে পারিনি। ওর ঠিক কী দরকার আমার সঙ্গে সেটা আমার মাথায় আসছিল না। যাই হোক, পরদিনও হাসপাতালের কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যায় আমার। রাতের খাবার খেয়ে নিয়ে সেই রাতেই আমি বেরিয়ে পড়লুম রিমির বাড়ির উদ্দেশ্যে। কি হয়েছে বলো তো? তুমি আসার পর থেকেই দেখছি কিছু একটা নিয়ে ভাবতেই থাকছো। আচ্ছা শোনো না গিন্নি, আমি আমি আসছি একটু, কেমন? এই মাত্রই তো এলে। ওই ওই ফুচকাওয়ালি মেয়েটা রিমি, ওর বাড়ি যাব। কাল ওর কথা শুনে মনে হলো মেয়েটা আমাকে কিছু বলতে চায়, মুখ ফুটে বলল না, তবে কিছু উত্তর পাওয়া তো আমার বাকি রয়েছে। হয়তো ওর সাহায্য দরকার। এখনই বরং ঘুরে আসি, বুঝলে? এখনই আবার কোথায় চললে? কাল সকালে গেলে হতো না? না গো, কিছু প্রশ্নের উত্তর না জানতে পারলে আজ রাতে আমি ঘুমোতে পারবো না। তোমাদের দিদা আরও কভার না করলেও আমি বেরিয়ে পড়লাম প্রভাস পল্লীর দিকে, অর্থাৎ সেই ফুচকাওয়ালি রিমির বাড়ির দিকে। অঞ্চলটা এমনিতেই ছোট, আর পথ তো রিমি বলেই দিয়েছিল, তাই বাড়ি খুঁজতে বেশি অসুবিধা হবে না সেটা আমি জানতুম। বেশ কিছু সময় পর এসে দাঁড়ালাম একটি বাড়ির কাছে। আশেপাশের অন্যান্য বাড়িতে দরজা জানলা বন্ধ থাকলেও ছোট ছোট জানলার ছিদ্র দিয়ে কিছুটা করে আলো অন্তত লক্ষ্য করতে পারছি। কিন্তু বাম পাশের এক কোণে থাকা টালির বাড়িটার আশেপাশে যেন আগাছায় ভরে গেছে। জায়গায় জায়গায় ভেঙে পড়েছে বাড়ির অংশ, আর কোনো আলো জ্বলছে না। আমি মনে মনে ভাবলাম, এটাই কি রিমিদের বাড়ি? এই বাড়িতে কেউ লোক থাকে এটা আশা করা যায় না তো। ঠিক এমন সময় একটা দমকা ঠান্ডা হাওয়া এসে আমার শরীরে যেন ঝাপটা দিয়ে গেল। পিছনে ফিরতেই চমকে উঠলাম আমি, কারণ নিঃশব্দে কখন যেন আমার পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে সেই ফুচকাওয়ালি রিমি, যার খোঁজে বা কিছু উত্তর পেতেই আমার এখানে আসা। এসেছেন বাবু? জানতাম আপনি আসবেন। আমি কালই আপনাকে দেখে বুঝেছিলাম আপনি একজন ভালো মনের মানুষ। রিমি, শোনো মা, আমার কাল মনে হয়েছিল তুমি আমাকে কিছু বলতে গিয়েও বলনি। তোমার বাবার চিকিৎসার বিষয়ে
কোনো সাহায্য দরকার? তা চলো তোমার বাবাকে একবার দেখে আসি। ওনার ঠিক কি চিকিৎসার প্রয়োজন সেটা আমি দেখলে পরে বুঝতে পারবো। কিন্তু বাবা যে আর নেই বাবু। সে কি, কালই তো তুমি বললে। শুধু আমার বাবা নয় বাবু, ওই যে আমাকে দেখছেন, আমিও কিন্তু অস্তিত্বহীন, অনেক দিন আগেই অতীত হয়ে গিয়েছি। হেনি, আমি আমি বুড়ো মানুষ, অনেকখানি বয়স হয়েছে। কেন মস্করা করছো আমার সাথে? আমি তোমার সাহায্য করতে এসেছিলাম। মস্করা নয় ডাক্তারবাবু, মস্করা নয়, সত্যি আমি অতীত, আপনাদের ভাষায় যাকে বলে অশরীরী। কি বিশ্বাস হচ্ছে না আপনার? ভাবছেন মিথ্যে বলছি? আসুন আসুন, আমার সঙ্গে আসুন। এইটুকু বলেই রিমি আমাকে নিয়ে এগিয়ে চলতে থাকলো সেই অন্ধকার আঁকা বাঁকা রাস্তা ধরে সেই ভাঙা চোরা বাড়িটার দিকে। আমার চোখের ভুল ছিল কিনা জানি না, দেখলাম রিমি যেন বন্ধ দরজার মধ্যে দিয়েই ঘরের মধ্যে ঢুকলো। আর আমি দরজার কাছে যেতেই দরজাটা অদ্ভুত আওয়াজ করে খুলে গেল। ঘরে ঢুকতেই একটা কনকনে ঠান্ডা বাতাস এসে আমার চোখে মুখে ঝাপটা মেরে দিয়ে যায়। আলো আধারিতে চোখের সামনে যে দৃশ্যটা আমি দেখলাম তা দেখে শরীরটা আমার একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দেখলাম ভেঙে পড়া একটা চৌকিতে পড়ে রয়েছে দুটো নরকঙ্কাল। ভয় পাবেন না, আপনি তো ভালো মনের মানুষ ডাক্তারবাবু, আপনার ভয় কিসের? ওই ওই দুটি কঙ্কাল আমার আর বাবার। বলেছিলাম না, বাবার এখন আর কোনো কষ্ট নেই। দেখুন কেমন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছি আমরা। হে কি, হে কি, হে আমি কি দেখি? আমি কি চোখে ভুল দেখতেছি নাকি? যে মানুষরা আমাদের নিয়ে ঘৃণা করে, যারা অন্য মানুষের উপকার করতে জানে না, শুধু নিজেরটুকুই বোঝে, তাদের উচিত শিক্ষা দিতে জেগে উঠি আমরা। কদমতলার লোকেরা আমাদেরকে ভয় পায়। কিন্তু কিন্তু আমার কি দোষ? আমি তো কোনো অন্যায় করিনি। আমার মেয়েটার জন্য তোমার কাছ থেকে ফুচকা কিনতে গেছিলাম মাত্র। তুমি কেন কেন আমাকে মারতে চাও? আমি তো তোমাদের সাহায্য করতে এসেছিলাম। তবে বলো, কেন মারতে চাইছো? না বাবু, আমি আপনাকে মারতে চাই না। আপনি কতটা ভালো মানুষ আমি জানি। আপনার মতো মানুষ এই পচে যাওয়া সমাজে বড় প্রয়োজন। আপনার বিন্দুমাত্র ক্ষতি করব না। তবে তবে এখানে কেন ডেকেছো আমায়? সে কথা বলো, কেন ডেকেছো? আপনার মনে অনেক জিজ্ঞাসা আছে, জানি জানি, সবটা বলছি। শুনুন শুনুন আমার কাহিনী। বাবা অসুস্থ হয়ে পড়ার পর আমি ফুচকা বিক্রির কাজ শুরু করি। আমার মা নেই, তাই সংসারের সমস্ত কাজ, রান্না বান্না, অসুস্থ বাবার সেবা, তাকে নাওয়ানো খাওয়ানো, সবটা সেরে তারপর আমি ফুচকা বিক্রি করতে বের হতাম। বাবাকে ভালো ডাক্তার দেখানোর প্রয়োজন ছিল, তাই একটু বাড়তি রোজগারের আশায়
অনেক রাত অবধি ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করতাম। একদিন রাতে বাড়ি ফিরে দেখি পাড়ার লোকেরা সামনে দাঁড়িয়ে আছে, আমাদের বাড়ির সামনে। তাদের চোখে মুখে চাপা রাগ স্পষ্ট। কি হয়েছে বাবু, আপনারা? এই দেখো মেয়ে, এত রাত করে তুমি কোথা থেকে বাড়ি ফেরো? হ্যাঁ, এসব চলবে না আমাদের গায়ে। এটা ভদ্রলোকের গা, এখানে এসব করা একদম চলবে না। ভদ্র হয়ে যদি থাকতে পারো তো থাকবে, নয়তো এক ঘরে করে দেবো তোমাদের। হ্যাঁ হ্যাঁ, এসব আমরা মানবো কেন? বাড়ির মেয়েরা এত রাত্রে, হ্যাঁ, এত রাত করে বাড়ি ফেরে কোনো ভদ্র বাড়ির মেয়েরা? কি কইছিস? সি সি সি। ওরা আমার কোনো কথাই শুনল না ডাক্তারবাবু। মিথ্যে বদনাম দিয়ে অপমান করলো। বাবার চোখের মনি ছিলাম আমি। এইসব বাবা মেনে নিতে পারলো না। আমাকে নিজের নামে শপথ দিল যেন ফুচকা বিক্রি আমি ছেড়ে দিই। আমার ফুচকা ব্যবসাটা বন্ধ হয়ে গেল। মিথ্যে বদনাম যা রটিয়েছিল তা সবার কানেই পৌঁছেছিল। সেই কারণে অন্য কোথাও কাজে নিল না আমায়। এক দানা চাল কেনারও পয়সা রইল না আর। তারপর কি হলো? তারপর আর কি, না খেয়ে কটা দিন কাটলো। তারপর একদিন বিনা চিকিৎসায় ছুটে গেল বাবা। আর তার কদিন পরে মরে গেলাম আমিও। প্রথমে বাবা, তারপর আমি। আর তোমাদের পাড়ার আর অন্য লোকে, তারা আসেনি তোমাদের সাহায্য করতে? না বাবু, কেউ আসেনি, খোঁজ পর্যন্ত নেয়নি। আর আসবেই বা কেন? তারা যে এক ঘরে করেছিল আমাদের, সেই মানব জীবনে আমি কিছু করতে পারিনি। কিন্তু অশরীরী হয়ে আজ অনেক কিছু পারি। তাহলে কিছুদিন ধরে কদমতলায় যে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে, সেগুলো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি এবং আমার মতো আর অনেক প্রেতাত্মা, যারা মেয়েদের সম্মান দিতে পারে না, মানুষকে মানুষের জ্ঞান করে না, তাদের উচিত শিক্ষা দিতে আসি আমরা। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। রিমি, আমি এই সমস্ত সমাজের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। মানুষের বিবেক বলে এতটুকু যদি থাকতো, তাহলে আজ তোমার আর তোমার বাবার এই পরিণতি হতো না। জীবিত অবস্থায় তো নয়, এমনকি মৃত্যুর পরেও মুক্তি পেলে না তোমরা। কিন্তু এই প্রতিহিংসা থেকে তুমি সরে এসো মা, সরে এসো। প্রতিহিংসা কখনো মুক্তির পথ হতে পারে না, এতে কেউ শান্তি পাবে না। আর তুমি চিন্তা করো না মা, আমি তোমাদের অন্তিম সংস্কার করব, যাতে মরণের ওপারে শেষ শান্তিটুকু তোমরা পাও। হে আমি কথা দিলাম মা, তোমারে কথা দিলাম। আমি জানতাম আপনি মুক্তি দেবেন আমাদের, আমি জানতাম।
সেজন্যই ডেকে এনেছিলাম আপনাদের। এবার এবার আপনি এখান থেকে চলে যান বাবু, চলে যান, চলে যান বাবু, চলে যান, চলে যান। আমার আর একটা শব্দ বলার ভাষা রইল না। হায় রে আমাদের শিক্ষিত সমাজ, কিছু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই শিক্ষিত যে হওয়া যায় না, সে তার প্রকৃষ্ট উদাহরণ। কবে যে এই সমাজের কাছে হে বোধগম্য হবে তা কে জানে। খারাপ লাগার এইটাই যে নিজেদের স্বার্থে আর কুসংস্কারের বশবর্তী হয়ে সবাই একটা সোনার টুকরো মেয়েকে হারিয়ে ফেলল। পরের দিন আমি দায়িত্ব নিয়ে রিমি আর ওর বাবার দেহ সৎকারের বন্দোবস্ত করলুম, আর সর্বশক্তিমান বিধাতার কাছে এইটি প্রার্থনা করলুম জানে ওদের বাপ বেটিকে ভালো রাখে ঈশ্বর, ওদের অপূর্ণ ইচ্ছাগুলি যেন না ফেরার দেশেই পূর্ণতা পায়। মঙ্গল হোক ওদের, মঙ্গল হোক, মঙ্গল হোক। দাদুর মুখে এই গল্প শুনে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, শুধুমাত্র চেয়ে রইলাম দাদুর জলে ভরা দু চোখের দিকে।